সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের নেতৃত্বে কাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সদস্য হতে পারে 15 জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের সাজা বাতিল করে দিল আপিল ট্রাইব্যুনাল। বিএনপির নয়াপল্টনের জনসভায় মানুষের ঢল, দ্রুত নির্বাচনের দাবি তারেক রহমানের। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে 209 বন্দী, কারারক্ষীদের গুলিতে 6 জন নিহত। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কাল শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এর সদস্য হতে পারে 15 জন। রাত 8টায় শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সেনা সদরে এসব তথ্য জানিয়েছেন। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার বিকালে সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংক্ষিপ্ত বক্তব্যে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ভাবলাম যে কি পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি। সেনাপ্রধান জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তারপরও কিছু ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে নিশ্চিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে। তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। ডক্টর ইউনূসের দেশে ফেরা নিয়েও কথা বলেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব। সেনাবাহিনীকে নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। শ্রম আদালতের 6 মাসের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আজ শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেয়। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনূস বলেন, কোনো প্রকার ভুলে যেন এই বিজয় হাতছাড়া হয়ে না যায়। গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার 3য় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে গত 28 জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। ওই দিন তাদেরকে জামিন দিয়ে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে। তারই রায়ে 4 জনকেই খালাস দেয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে
খালাস দিয়েছেন। এই রায়ের আগেই নির্ধারণ হয় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ পরিস্থিতিতে বুধবার দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়। এতে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের পাশাপাশি দেশের সকল জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত এবং সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এরই মধ্যে ফ্রান্স থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর ইউনূস। এমিরেটসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর 2টা 10 মিনিটে তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সর্বত্র এর প্রভাব পড়বে, এমনটাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া আজ এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামীকাল অন্তর্বর্তীকালীন যে সরকার তার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানে 15 জন সদস্য থাকবেন এমন একটি কথা আজ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে সার্বিক প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। সেনাপ্রধান আরেকটি বিষয় বলেছেন, খুব দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে দেশ ফিরে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে দেশে একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন টি হচ্ছে যে এক ধরনের নির্বাচিত কর্তৃত্ববাদী সরকার থেকে আমরা এখন একটা আরো বেটার একটা গণতান্ত্রিক সরকারের দিকে আমরা যাত্রা করতে চাই। তো যেহেতু এই সরকারের পরিবর্তন হয়েছে বিগত সরকারে, সুতরাং পরবর্তী সময়ে আরেকটি সরকার গঠনের জন্য সংবিধানের 123 ধারা অনুযায়ী আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেই হবে এবং সেই সরকারের দায়িত্ব হবে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে যেহেতু একটা এই যে 3 মাস মানে নির্বাচনটি হওয়ার আগ পর্যন্ত সেই অন্তর্বর্তীকালীন সরকার কিছু রুটিন দায়িত্ব পালন করবে, কিন্তু তার প্রধান দায়িত্বই হবে নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা। এবং দেশে আমরা এই মানে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশে এক ধরনের নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে। লুটপাট থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি হামলা করা। তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য কালকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি অতি দ্রুত গঠিত হওয়া খুব জরুরি এবং এই সরকার তার দায়িত্ব গ্রহণ করে তার প্রথম কাজ হবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। আপনি কি ধন্যবাদ। আইজিপি নতুন নিয়োগ পেয়েছেন, তিনি কিন্তু আজ একটি ব্রিফিংয়ে বলেছেন যে পুলিশ সদস্যদেরকে আহ্বান করেছেন আগামী 24 ঘন্টার মধ্যে কাজে ফেরার। নিশ্চয়ই থানাগুলো শূন্য রয়েছে, সেখানে পুলিশ সদস্যরা যোগ দেবেন এমনটাই আমরা আশা করছি। মানুষের মধ্যে তো আসলে আস্থার একটি সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষভাবে দেখেছি যে বিভিন্ন স্তরে কিন্তু রদবদল এরই মধ্যে হয়েছে। ভূমিকা কেমন হতে পারে আগামীতে বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে হয় যে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আমরা দেখেছি যে সবচাইতে বেশি আক্রমণ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনগুলোর উপরে এবং আমরা সেই নৃশংস ঘটনাটির খবর জানি। এর ফলে পুলিশের মধ্যে এক ধরনের আতঙ্ক বা নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে
এখন পুলিশকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হলে আমার মনে হয় যে পুলিশকে এককভাবে তাদের দায়িত্বে ছেড়ে দেওয়াটা সেটা এই মুহূর্তে খুব বিচক্ষণতার পরিচায়ক হবে না, বরং পুলিশের সাথে যদি বিজেপিকেও দায়িত্ব দেওয়া হয় বা আনসারদেরকেও দায়িত্ব দেওয়া হয়, এই ল এন্ড অর্ডার ফিরিয়ে আনার দায়িত্বটি যদি সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দেওয়া হয়, সেটাই আমার মনে হয় এই মুহূর্তে বিচক্ষণতার কাজ হবে। ধীরে ধীরে যখন ল এন্ড অর্ডার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন পুলিশকে হয়তো বা একা ছেড়ে দিলে সেটি তখন এই ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে বলে আমি মনে করি না আর কি। জনাব সাব্বির আহমেদ, আপনি দেখেছেন আজ একটি বড় রাজনৈতিক দল বিএনপি সমাবেশ করেছে এবং বিএনপি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছে। এই সার্বিক পরিস্থিতিতে আজকের যে প্রেক্ষাপট, এতে করে এই সমাবেশকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বাংলাদেশে বড় দুটি দল, একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে বিএনপি, যাদের একটা বিপুল জনসমর্থন রয়েছে এবং তারাও যে আন্দোলনটি হয়ে গেল, যে আন্দোলনের মাধ্যমে এক ধরনের গণ অভ্যুত্থান হলো এবং সেখানে হাসিনা সরকারের পতন ঘটলো, তো স্বাভাবিকভাবেই তারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ 16 বছর ধরে তারা নানান রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমি মনে করি তাদের আজকের যে সভা, এই সভার মাধ্যমে তারা আবার দলীয় নেতা এবং কর্মীদের মধ্যে একটি নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করার জন্যই তারা ডেকেছে এবং সম্ভবত তারা এই সমাবেশের মধ্য দিয়ে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে দলকে প্রস্তুত করার বিষয়ে এক ধরনের মেসেজ দিয়েছে বলে আমি মনে করি। তবে আমি আপনার মাধ্যমে এই অনুরোধটুকু করতে চাই বড় দল হিসেবে বিএনপির প্রতি, যে দেশে যে বিরাজমান শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, এই ব্যাপারে বড় রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় যে বিএনপির সর্বাধিক দায়িত্ব রয়েছে। কারণ বিএনপি গত 16 বছরে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সুতরাং তার নেতা কর্মীদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা বেশি কাজ করছে বলে আমি ধারণা করছি। সুতরাং এই দলটির একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই সমাবেশের মধ্য দিয়ে, যদিও তারা এই মেসেজটা দিয়েছে আমি দেখলাম, কিন্তু এটা যেন শুধু মেসেজ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যেন তার দলের কর্মী নেতাদেরকে এই নির্দেশনা দেয়, তারা যেন কোনো সাধারণ মানুষের জীবনের উপর, মানুষের সম্পত্তির উপর যেন কোনো রকম কোনো হস্তক্ষেপ না করে, তারা সাধারণ মানুষের জীবন যেন তারা কেড়ে না নেয়, তাদের সম্পত্তি যেন বিনষ্ট না করে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে যে বহু মানুষ অ্যাকচুয়ালি খুব অসহায়ের মতো কান্নাকাটি করছে। তারা তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের আবেদন জানিয়েছে, যেটা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, মর্মাহত হচ্ছি আমরা। কারণ আমি প্রথম দেখলাম যে একটা ক্ষমতার পরিবর্তনের পর ক্ষমতা উত্তরণের পথে কি ধরনের মূল্য দিতে হয় মানুষকে, এটি আমি সচক্ষে দেখতে পাচ্ছি। সুতরাং আমি এটা তাদের প্রতি অনুরোধ করব যে প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে বরং ক্ষমার মাধ্যমেই যদি তারা এগোতে পারে, সেটি আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল। নিশ্চয়ই স্যার, সবারই আসলে এখন একটি চাওয়া যে দেশের স্বস্তি খুব দ্রুত ফিরে আসুক। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হবার জন্য। আমরা এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদের সাথে। যাচ্ছি পরের খবরে। প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। একইভাবে লন্ডন থেকে ভার্চুয়ালি জনসভায় যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্রুততম সময়ের মধ্যে দেশে নির্বাচনের দাবি জানান। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মুক্তির আনন্দ ছুঁয়ে গেছে সবার মনে, সবার প্রাণে। মিছিলে মিছিলে সব পথ গিয়ে মিশেছে রাজধানীর নয়াপল্টনে, যেন এক জনস্রোত। জাতীয় পতাকা মাথায় আর হাতে বিএনপির দলীয় পতাকা নিয়ে
উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। আমরা তোমার দেশ করার কাজে আমরা এগিয়ে যাব। আমরা চাই সুষ্ঠু একটা সরকার, যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকে। এমন কোনো ষড়যন্ত্র যাতে না করতে পারে, যাতে আমাদের এই বিজয় ম্লান হয়ে যায়। শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো আয়োজিত সমাবেশের মূল মঞ্চেও বেশিরভাগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি। মহাসচিবের বক্তব্যের পর মূল আকর্ষণ হয়ে জায়ান্ট স্ক্রিনের পর্দায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আর হাসপাতাল থেকে আগে ধারণ করা বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। প্রতিহিংসা কিংবা সহিংসতা নয়, এখন মনোযোগ দিতে হবে দেশ গঠনে। নেতাকর্মীদের এমন নির্দেশনা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তারেক রহমান জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। 2018 সালের 18 ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। এরপর এটি কোনো জনসভায় তার প্রথম ভাষণ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও কথা বলেন জয়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার কোনো মতামত নাই। আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, এই খবরে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় সহিংসতা, অরাজকতা। সহিংসতার এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি বাংলাদেশের জনগণের পাশে আছে উল্লেখ করে বলছে, এখন প্রতিশোধ নেওয়ার সময় নয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের উপর হামলা সহ বাংলাদেশে অব্যাহত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতা নিয়েও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রশাসন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন 209 জন বন্দী। এ সময় কারারক্ষীদের গুলিতে 6 জনের প্রাণ গেছে। তাদের মধ্যে 3 জন জঙ্গি। আর কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে পালিয়ে গেছেন 104 বন্দী। মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দীরা বিদ্রোহ শুরু করেন। এ সময় কারারক্ষীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু উল্টো তারা কারারক্ষীদের উপর চড়াও হন। এক পর্যায়ে কারাগার ভেঙে পালিয়ে যান 209 বন্দী। এ সময় সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। এ ঘটনায় কারারক্ষীদের গুলিতে নিহত হয় 6 বন্দী।
বুধবার কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছেন 104 বন্দী। জেল সুপার জানান, দুপুরের খাবারের পর 400-500 বন্দী সংঘবদ্ধ হয়ে কারা ফটক ভাঙার চেষ্টা করেন। পরে বন্দীরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি চালান। এ সময় 104 জন পালিয়ে যান। বন্দীদের ঠেকানোর সময় 5 কারারক্ষী আহত হয়েছেন। এই যে আমি এখানে আহত হয়েছি, আমরা যান বাঁচানোর রক্ষাতে আমরা সাইডে চলে গেছি, পরে আমরা ফায়ার করছি অনেকেই, কিন্তু ওদেরকে আমরা ঠেকাইতে পারি নাই। আসামির তো দস্তাবস্তির ভিতর দিয়ে ওরা তো চলে গেছে, অনেক লোকের ভিতর ওরা আহত হয়েছে কিনা এটা আসলে আমরা দেখতে পাই। থেকে যেহেতু আমাদের বন্দীরা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যার জন্য আমাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়েছে। কোনো বন্দী আমাদের মানে সবাই নিরাপদ আছে, যারা যে কয়জন চলে গেছে তো গেছে, বাকিরা সব নিরাপদ আছে। যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে, মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে। জেল সুপার জানান, কারাগারের অস্ত্র ভান্ডার ও বাকি বন্দীরা নিরাপদে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের সব পুলিশ সদস্যকে 8 আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। বিকেলে দায়িত্ব গ্রহণের পর বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন তিনি। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে, কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, এলাকার জন্য কাজ করি। নাম আয়নাঘর, কিন্তু এ যেন এক আতঙ্কের নাম। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর এই আয়নাঘরে এখনও বন্দী আছেন গুম হওয়া অনেক ব্যক্তি। এমন আশায় রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে আজ ভিড় করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। দ্রুত আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি তাদের। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার ভাইয়াকে ফিরিয়ে দেন, আপনারা কেউ রাখেন না। উনি কোনো অন্যায় করে নাই, উনি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। এই আহাজারি নিখোঁজ মাহবুব ইসলামের বোনের। 2012 সালের 8 ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় মাহবুবকে। এরপর থেকে নিখোঁজ সে। আমরা শুনেছি আয়নাঘরে অনেক 13 বছর 14 বছর যাবৎ মানুষ কেউ পাওয়া গেছে। এই আশাতে, এই প্রত্যাশাতেই আমরা আসছি এখানে। একইভাবে নরসিংদীর বজলুর রহমান ও লক্ষ্মীপুরের বেলাল হোসেনকে ডিবি পরিচয়ের সদস্যরা তুলে নিয়ে আসে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। গুমের শিকার এই পরিবার দুটির সদস্যরাও এসেছেন কচুক্ষেতে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে। নীলক্ষা গোপীনাথপুর নদীর ঘাট থেকে ওনাকে পুলিশের পোশাকদের কিছু অস্ত্রধারী লোক তাকে 2017 সালের ডিসেম্বরের 12 তারিখ থেকে উঠিয়ে নিয়ে আসে। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাই না। লক্ষ্মীপুর থেকে জোর করে র্যাব 11 ধরে নিয়ে যায় এবং এরপর থেকে আমরা অনেক চেষ্টা করেছি, কোথাও কোনো খবর পাইনি। এখানে এসেছি বিকজ শুনেছি যে আমাদের গ্রামের একজন আজকে আয়নাঘর থেকে পাওয়া গিয়েছে, মুক্তি পেয়েছে, তাই আমরা এসেছি যদি ওনাকেও পাওয়া যায়। বলা হয়ে থাকে বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের রাখা হতো ডিজিএফআই এর আয়নাঘরে। সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজে এখন তাই স্বজনরা ভিড় করছেন এখানে। সাদা পোশাকধারী 4 জন লোক প্রাইভেট কার সহ নিখোঁজ নিয়ে গেছে, তারপর থেকে তাকে আর খুঁজে পায় নাই। এখানে অনেক লোককে পাওয়া যাচ্ছে যারা গুম হয়েছিল, তাই আমার স্বামীকে হচ্ছে। উনি নিখোঁজ হয়েছে 2016 সালে রাজশাহী গোদাগাড়ি উপজেলা থেকে গুম হয়। উনি 2012 সালের অক্টোবরের 12 তারিখে উনিকে ঢাকা ডিবি নিয়ে গেছে, বলছে যে আমরা ডিবি থেকে আসছি, আপনার সাথে কথা বলবো। কথা বললে উনিকে গাড়িতে উঠে নিয়ে চলে গেছে। কথিত এই আয়নাঘর থেকে এরই মধ্যে মুক্তি পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো সড়কে আজ ট্রাফিকের দায়িত্ব এবং রাস্তার আবর্জনা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, থানা এবং রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্বে আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এমন বাংলাদেশ আগে কেউ কখনো দেখেনি। চোখে মুখে এক অপার সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা প্রখর রোদে দাঁড়িয়ে পালন করছেন ট্রাফিক পুলিশের দায়িত্ব। কখনো সিগন্যাল ছাড়ছেন, আবার কখনো আটকে দিচ্ছেন। তাদের সাথে আছেন আনসারের গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ
তাদের দায়িত্ব পালনে আসবে রাস্তায়। এর আগ পর্যন্ত আমরা থাকবো। প্রথম দিন 10 মিনিট 20 মিনিট একটু সমস্যা হয়েছে, তারপর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমরা যে এই যে সিগন্যালগুলো দিতেছি, আমাদের কথাগুলো অনেক আন্তরিকভাবে নিয়ে সবাই চলাফেরা করতেছে। তো এভাবেই যার যার জায়গা থেকে কাজ করবেন। আমরা যারা স্বেচ্ছাসেবক আমাদেরকে কেউ মানছে, ট্রাফিক আইন মেনে চলতেছে, যেখানে সেখানে রাস্তাঘাট পারাপার করছে না, তারা ফুট ওভারব্রিজ দিয়ে পারাপার করছে। এই জিনিসগুলোই আমাদের কাছে ছোট ছোট প্রাপ্তি। এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আমাদের কিছু আনসার সদস্য ট্রাফিকের দায়িত্ব পূর্বে পালন করেছে তারা, এবং যারা করে নাই তারাও করছে, এবং ছাত্ররা একসঙ্গে কোনো সমস্যা হচ্ছে না। ছাত্ররা আমাদের অনেক হেল্প করছে আর কি, আমাদের কাজে অনেক হেল্প করছে ওরা। শুধু তাই নয়, রাস্তার আবর্জনা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা, যেন সব জঞ্জাল ধুয়ে মুছে দেবে তারা। দেশটাকে ভালোবেসে তাদের মুখে স্বেচ্ছায় খাবার তুলে দিচ্ছেন কেউ কেউ, আর এতে বেড়ে গেছে সাধারণ মানুষের প্রত্যাশাও। বাংলাদেশের এখন যে ক্রান্তিকালটি চলছে, যে সংকটকালটি চলছে, এটি নিরসনে শুধু ছাত্ররাই নয়, পুরো বাংলাদেশের জনগণেরই ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। এটা নিজে থেকে একটা উদ্যোগ আসে যে এটা আমার করা উচিত, এটা আমার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। আলটিমেটলি এটা আমাদেরই দেশ। ছাত্রীরা রাস্তায় কাজ করতেছে, সে কারণে আমরা মিষ্টি বিতরণ করছি, সবাইকে খাওয়ার জন্য চেষ্টা করতেছি। এরা যেভাবে এটা দেখাই দিচ্ছে যে ইচ্ছা থাকলে কোনো বিষয়টা কোনো কাজে সমাধান করা, প্রতিটা কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করা যায়। মঙ্গলবার আইএসপিআর থেকে দেয়া নির্দেশনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। গাড়ির প্রবেশপথে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে দেশে ফেরা যাত্রীরা যাতে হয়রানির মধ্যে না পড়েন সেদিকেও নজর রাখছেন তারা। সবাই যদি সহযোগিতা করি তাহলেই যেন আমরা এই ক্রান্তিকালটা পার করতে পারি, দেশ যেন একটা শান্তির অবস্থায় চলে আসে, সুশৃঙ্খলা অবস্থায় সব কিছু চলে আসে, আমরা সবাই চাই। এছাড়া থানাগুলোতেও সতর্ক পাহারায় আছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এখানে আসছি থানার নিরাপত্তা দেওয়ার জন্য। থানার কোনো কার্যক্রম, সরকারিভাবে কোনো কার্যক্রম নাই, বিধায় আমাদের স্যার আমাদেরকে নিরাপত্তার জন্য প্রেরণ করেছে। ছাত্র ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেন সংকট কাটিয়ে দেশ হবে সমৃদ্ধির ও শান্তির। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ দাবিতে আজ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেছেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কয়েকজন ডেপুটি গভর্নরেরও পদত্যাগ দাবি করেন। পরে 4 জন ডেপুটি গভর্নর পদত্যাগ করেন। আন্দোলনের মুখে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের পর অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। দেশের ব্যাংক খাতে অরাজকতার অন্যতম সহযোগী হিসেবে গভর্নর আব্দুল রউফ তালুকদার এবং 4 ডেপুটি গভর্নর ও উপদেষ্টাকে দায়ী করে তাদের পদত্যাগ দাবিতে বুধবার বিক্ষোভ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। তারা ব্যাংক খাতে লুটপাট, সীমাহীন দুর্নীতি, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের অভিযোগ তোলেন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিও জানান বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন চাই, স্বায়ত্তশাসন ছাড়া ব্যাংকিং ক্ষেত্রে অস্থিরতা চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। অনিয়ম, দুর্নীতি এবং বেসিক্যালি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় যে একটা অসঙ্গতির সৃষ্টি হয়েছে, সেই জন্যই এই বিক্ষোভের বহিঃপ্রকাশ। চাপের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও নুরুন্নাহার পদত্যাগ করে বেরিয়ে যান। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে। অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। অর্থ পাচার রোধে করণীয় নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। বিএফআইউটা আসলে আমাদের আইনি প্রতিষ্ঠান না, এটা সেপারেট একটা আইন দিয়ে সেপারেট একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই জায়গাটা বাংলাদেশ ব্যাংকেরও আসলে কোনো এখতিয়ার নেই। গভর্নরের প্রসঙ্গে তিনি বলেন, গভর্নর ছুটিতে আছেন, ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। কাতারের দোহায় সংগঠনের সদস্যদের টানা 2 দিন আলোচনার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সিনওয়ার। হামাসের সুরা কাউন্সিলের বৈঠকে প্রস্তাব করা হয় ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ হাসান দারউইশের নাম। বেনামি ভোটাভুটির পর সংগঠনের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেওয়া হয় 61 বছর বয়সী সিনওয়ারকে। প্রয়াত ইসমাইল হানিয়ার তুলনায় অনেক কট্টর বলে মনে করা হয় সিনওয়ারকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
ডক্টর ইউনূসের নেতৃত্বে কাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সদস্য হতে পারে 15 জন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের সাজা বাতিল করে দিল আপিল ট্রাইব্যুনাল। বিএনপি নয়াপল্টনের জনসভায় মানুষের ঢল, দ্রুত নির্বাচনের দাবি তারেক রহমানের। কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে 209 বন্দী, কারারক্ষীদের গুলিতে 6 জন নিহত। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি ডোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।